ওকে, আচ্ছা আমি মেন ক্লাসটা শুরু করার আগে আবার একটু আগের যে টপিকগুলো পড়েছি সেখান থেকে আমি একটা ছোট অঙ্ক করিয়ে নিই, তারপর আমি মেন টপিকে ঢুকছি। কনসিডার দ্য ট্রান্সফরমেশন log z। এইবার কোশ্চেনটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে শো দ্যাট না, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? ও সরি, না না না, খেয়াল নেই। ও আচ্ছা, আমাকে আরো একটা জিনিস করতে হতো। এক সেকেন্ড দাঁড়া, আর একটা জিনিস করে নি। হ্যাঁ, এই করলাম শেয়ার। হ্যাঁ, show that if we consider concentric circles in the z plane, then না show that দরকার নেই, find out করে দিই এটাকে। find out find out the graph in the plane. Find out the graph in w plane if we consider concentric circles in the z plane। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আর আচ্ছা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে হোয়াট happens if z plane is mapped into a strip of width 2 pi in the w plane। Illustrate the results graphically। আচ্ছা, তাহলে
কি হলো ব্যাপারটা, এটা z এর একটা ফাংশন, ফাংশনটা হচ্ছে log z, তো খুবই পরিচিত ফাংশন। সো ফাইন্ড আউট দ্য গ্রাফ ইন w প্লেন, যদি, কেননা w প্লেনটা কেমন হবে সেটা অবভিয়াসলি z প্লেনে আমি কি ধরনের কন্ট্যুর নিচ্ছি বা z প্লেনের ভেরিয়েশনটা কিরকম তার উপরেই w প্লেনের গ্রাফটা ডিপেন্ড করবে। তো z প্লেনে কি ধরনের কন্ট্যুর নিচ্ছে, কনসেন্ট্রিক সার্কেলস ইন দ্য z প্লেন। ওকে, তো কনসেন্ট্রিক সার্কেলস, সো বেসিক্যালি z টা তো z ইজ r e টু দ্য পাওয়ার i থিটা। এখন কনসেন্ট্রিক সার্কেলস মিন, সাপোজ মানে কনসেন্ট্রিক সার্কেলস মিন একটা কন্ট্যুর হবে একটা সার্কেল c1, যেখানে r ইকুয়াল টু কিছু একটা পার্টিকুলার ভ্যালু, ধরা যাক r নট। আচ্ছা c1 যখন বলেছি r1ই বলি। আচ্ছা এবার আর একটা সার্কেল, সেটাও কনসেন্ট্রিক, সেই সার্কেলের ইকুয়েশনটা কি, r ইকুয়াল টু r2। আর একটা নেওয়া যাক, আর একটা সার্কেল নিলাম r ইকুয়াল টু r3। তাহলে আমাকে z প্লেনের কন্ট্যুর হিসাবে কনসেন্ট্রিক সার্কেল নিতে বলেছিল, আমি তিনটে সার্কেল নিলাম। আর সার্কেলের ইকুয়েশন ইন মানে কমপ্লেক্স প্লেন, সেটা তো বুঝতেই পারছিস যে জাস্ট এটাই হবে, কারণ আরটা তো রেডিয়াস, তাহলে সার্কেলের ইকুয়েশন হবে জাস্ট একটা ভ্যালু, মানে যেমন r ইকুয়াল টু 2, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন ইন কমপ্লেক্স প্লেন। ওকে, তো r1 r2 r3, তাহলে আমি যদি এটাকে ইলাস্ট্রেট দ্য ইয়ে উইথ গ্রাফস, তো আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এটা কোথায় রিপ্রেজেন্ট করছি, এটা রিপ্রেজেন্ট করছি z প্লেনে। কিভাবে রিপ্রেজেন্ট করছি, সার্কেল আছে r1 r2 r3, এটা একটা, বাবা এটা একটা, আর এইটা একটা, ঠিক আছে। r1 r2 r3, আচ্ছা এইবার w প্লেন, হোয়াট অ্যাবাউট w প্লেন, w প্লেন হচ্ছে w ইকুয়াল টু log z। এখন log z, যেহেতু z ইকুয়াল টু r e টু দ্য পাওয়ার i থিটা, অর্থাৎ এটাকে লেখা যায় r e টু দ্য পাওয়ার i থিটা প্লাস 2n পাই। সুতরাং log z is log r plus i theta plus 2n pi i। এইটার যদি প্রিন্সিপাল ব্রাঞ্চটা নিই, পয়েন্ট টু বি নোটেড, আমরা শুধুমাত্র প্রিন্সিপাল ব্রাঞ্চটাকে নিচ্ছি প্রথম এখন, ঠিক আছে। প্রিন্সিপাল ব্রাঞ্চ মানে কি, থিটার ভ্যালু 0 থেকে 2 পাই এর মধ্যে, ওকে, বা n ইকুয়াল টু 0, দিস ইজ কল্ড প্রিন্সিপাল ব্রাঞ্চ। মানে প্রথম আর কি, প্রথম যে ব্রাঞ্চ কার্ডটা ইন্ট্রোডিউস করছিলাম আমরা, মানে 2 পাইকে ক্রস করছিলাম না, সেই যে একটা ব্রাঞ্চ, মানে এটা তো মাল্টিভ্যালুড ফাংশন, অনেকগুলো ব্রাঞ্চ আছে। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে কি ইনফাইনাইট নাম্বার অফ ব্রাঞ্চেস, তো সেটার মধ্যে আমি শুধুমাত্র প্রথম ব্রাঞ্চটা নিচ্ছি, উইচ ইজ প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে log r প্লাস i থিটা, এই হচ্ছে বক্তব্য। এবার ডাব্লু প্লেনে যখন প্লট করব, তখন একটা এক্সেস হবে u ইকুয়াল টু log r
আর একটা অ্যাক্সিস হবে ভি উইচ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে যে তিনটে যে সার্কেল, তাহলে তিনটে সার্কেলের জন্য আমার তিন রকমের ইউ পাওয়া যাবে ওখানে। তাহলে আমার u1 log r1 এইটা ফর অল থিটা অ্যাকচুয়ালি, রাইট? কেননা এটা তো সার্কেল, এটা যদি সার্কেল না হয় ইলিপস হতো, তাহলে এক একটা বিভিন্ন থিটাতে বিভিন্ন রকম আর পেতাম। কিন্তু এখানে এটা সার্কেল, সার্কেল মানে হচ্ছে আর কনস্ট্যান্ট। আমার এখানে থিটার ভ্যালু যাই হোক না কেন, আরটা সবসময় r1ই থাকছে। সো আমি এখানে বেসিক্যালি তিনটে সার্কেলের জন্য তিনটে কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। u1 ইকুয়াল টু লগ r1, u2 ইকুয়াল টু লগ r2 এবং u3 ইজ ইকুয়াল টু লগ r3। এরা সকলেই কিন্তু all are constants এবং independent of theta, অর্থাৎ they are independent of v, কেননা v equal to theta। তার মানে w প্লেনে এই প্লটটা কি দাঁড়াবে? তিনটে স্ট্রেট লাইন হবে, u v। ওকে, এবার log r1 log r2 log r3, এটা ডিপেন্ড করছে কি আসবে, সেটা তো মানে r1 r2 r3 ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে। তো জাস্ট পাশাপাশি এরকম তিনটে হবে, এই। ঠিক আছে, আচ্ছা এইবার এটা তো গেল একটা পার্ট। বলছি, এক মিনিট। আচ্ছা ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলস। এবার আমাকে যদি কনসেন্ট্রিক সার্কেল গুলো এরকম ভাবে প্লট হয়েছে, কিন্তু আমাকে যদি বলতো এই অঙ্কটাকে আরেকটু এক্সটেন্ড করি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এখানে যদি বলতো যে ফাইন্ড আউট গ্রাফ in W plane if we consider lines starting from the origin in Z plane। ঠিক আছে, মানে একটা অন্যরকম কন্টুর। তাহলে কনসেন্ট্রিক সার্কেল গুলো কতগুলো ভার্টিক্যাল লাইন হলো, কিন্তু যদি আমি এরকম কোনো লাইন কনসিডার করতাম, কিরকম লাইন সেটা? a set of lines that start from the origin, এরকম 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 এরকম। ঠিক আছে, এই লাইনগুলোকে ডাব্লু প্লেনে কিভাবে ইয়ে করা যাবে, প্লট করা যাবে? কিভাবে প্লট করা যাবে? এই স্ট্রেট লাইনগুলো অ্যাকচুয়ালি কি মিন করছে? এই স্ট্রেট লাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আর ভ্যারি করছে, কি কনস্ট্যান্ট এখানে? অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট ফর দিস পার্টিকুলার লাইন। লাইনগুলো যদি আমি আলাদা আলাদা নাম দিই, ধরা যাক এটা L1, এটা L2, L3, L4। তাহলে L1 এর জন্য L1 কে আমি কিভাবে ডেসক্রাইব করব? এখানে যেমন
সার্কেলগুলোকে ডেসক্রাইব করলাম এইটা দিয়ে আর ইকুয়াল টু r1, সেরকম এই স্ট্রেট লাইনগুলোকে কিভাবে ডেসক্রাইব করবো, L1 কে যেমন ডেসক্রাইব করবো থিটা ইকুয়াল টু থিটা 1, L2 কে যেমন ডেসক্রাইব করতে হলে থিটা ইকুয়াল টু থিটা 2, কারণ এখানে বেসিক্যালি সেই জিনিসটাই আছে যে থিটাটা কনস্ট্যান্ট কিন্তু আরটা ভ্যারি করছে, আর কনসিস্টেন্টলি ইনক্রিজিং, কিন্তু থিটা কনস্ট্যান্ট, থিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আর। মানে আগের যে কার্ভগুলো ছিল জেড প্লেনে সেখানে যেমন আরটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, এখন যে স্ট্রেট লাইনগুলো আছে সেখানে একই রকম ভাবে থিটাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আর। আচ্ছা, ফর L3 থিটা ইকুয়াল টু থিটা 3, L4 থিটা ইকুয়াল টু থিটা 4। ওকে, এবার যদি আমি ডাব্লু প্লেনে আসি তাহলে ভি ইকুয়াল টু থিটা, তাহলে এখানে কি হচ্ছে যে সমস্ত আর এর জন্যই ভি ইকুয়াল টু থিটা এইটা কনস্ট্যান্ট, তাহলে এই রে গুলোকে আমি যদি এখানে প্লট করি তাহলে আমি পাবো বিভিন্ন রকমের তাহলে আমি পাবো বিভিন্ন রকমের হরাইজন্টাল লাইনস, লাইক এইরকম। এগুলো কি থিটা ইকুয়াল টু থিটা 1, থিটা ইকুয়াল টু থিটা 2, থিটা ইকুয়াল টু থিটা 3, আর এইগুলো ছিল log of r1, log of r2, log of r3। ঠিক আছে, বোঝা গেল? মানে এটা হচ্ছে দিস ইজ কল্ড ম্যাপিং from Z to W। Z প্লেনে বিভিন্ন রকম গ্রাফ, সেটা ডাব্লিউ প্লেনে কিভাবে কনভার্ট হয়। ঠিক আছে, এটা একটা পুরোনো জিনিস। আচ্ছা, এটা যেটা পার্ট সি আছে, পার্ট সিটা আবার তোদের জন্য থাকলো, ওটা তোরা নিজেরা ট্রাই করবি। ঠিক আছে, আমি হচ্ছে এবার আগের দিনে ম্যাম বিদ্যাগের যে প্রবলেম, হ্যাঁ বল। বলছি বিদ্যাগের যে প্রবলেমটা ওটা, ও বিতে কি ছিল? হোয়াট হ্যাপেন ইফ জেড প্লেন ইজ ম্যাপড ইনটু এ ও হ্যাঁ, স্ট্রিপ? বিটাই করতে বললাম নিজেকে, এ আর সিটা বুঝিয়ে দিলাম এরম ভাবে হলো। এবার বিটা অ্যাকচুয়ালি ওটারই একটা ছোট মানে পার্ট আর কি, যে জেড প্লেনটা যদি ডাব্লুর শুধুমাত্র 2 পাই উইডথের মধ্যে প্লটটা করা হতো তাহলে কি হতো, বুঝেছিস? মানে এটা ডাব্লিউটাকে 2 পাই এর মধ্যে করা হবে। হ্যাঁ, জাস্ট 2 পাই অবধি থাকবে। মানে একটু ভাববি এটা যে 2 পাই উইডথ বলতে কি বোঝাচ্ছে, কারণ ভিটাতেই অ্যাঙ্গেলটা আছে, ভি অ্যাক্সিসটাই হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে 2 পাই পর্যন্ত যদি থাকতো তাহলে ব্যাপারটা কিরম দেখাতো বা কি হতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে অর্ধবৃত্তের মতো তো হয়ে যায়। না একটু ভাববি এখানে একটু ভাববি, মানে 2 পাই এর মধ্যে থাকলে কি হতো, 2 পাই এর বেশি হলে কি হতো। এখানে আমরা কিন্তু যদিও 2 পাই এর বাইরের অ্যাঙ্গেল ধরিনি, কিন্তু ডাব্লু প্লেনটাকে 2 পাই পর্যন্ত রেস্ট্রিক্ট করে দেওয়ার মানেটা কি সেইটা একটু ভাববি। মানে 2 পাই এর বেশি কোনো ভ্যালু যদি আমি না অ্যাকসেপ্ট করি আর কি, এটাই কোশ্চেনটা, বুঝেছিস? ওকে ওকে। ভাববি, একটু ছোট্ট জিনিস কিন্তু একটু ভাববি এখানে কি বলতে চাইছে। আচ্ছা, হ্যাঁ, তো এবার ওইখানে আসি, সেটা হচ্ছে যে কি জানো, ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন, মানে বেসিক্যালি ডেরিভেটিভস ইন কমপ্লেক্স অ্যানালিসিস। কতটা এসেছিলাম? আমরা লিমিট ইভ্যালুয়েট করছিলাম, যেটা ডেরিভেটিভের রুল f of z plus delta z minus f z divided by delta z equal to f dash z। তারপরে আমরা কি করলাম, z equal to x plus i y হলো,
ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই হলো, তাহলে এইটা ইকুয়াল টু ভেঙে লিখেছিলাম লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, ডেল্টা ওয়াই টেন্স টু 0, if z plus delta z minus fz, so x plus delta x plus delta z, কিভাবে লিখবো এটাকে, মানে লিখতে হবে এভাবে, x প্লাস আই ওয়াই প্লাস, ও হ্যাঁ এটাকে পুরোটাই একবারই লিখতে হবে, z এর জায়গায় x প্লাস আই ওয়াই আর ডেল্টা z এর জায়গায় ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা হচ্ছে z প্লাস ডেল্টা z মাইনাস এফ জেড অর্থাৎ f x প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা হচ্ছে জেনারেল ফর্ম। ওকে, এবার এটাকে আমি আরেকটুখানি সিম্পলিফাই করে ম্যাক্সিমাম এইভাবে লিখতে পারি, মানে যেহেতু আমরা আগেই লিখেছি যে এফ জেড ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, অর্থাৎ রিয়েলটাকে আলাদাভাবে লিখছি, ইমাজিনারিটাকে আলাদাভাবে লিখছে, এবং এটা দুজনেই হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। তো এটাকে সিম্পলিফাই করে আর এক স্টেপ সিম্পলিফাই করে এটাকে আমরা বড় জোর এইটা লিখতে পারি, u of x plus delta x y plus delta y plus iv x plus delta x y plus delta y minus uxy minus iv xy, ঠিক আছে, ডিভাইডেড বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এবার আমরা আগের দিনের ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমরা এখানে ইনফাইনাইট নাম্বার অফ লিমিটস আছে, কেননা বিভিন্ন ডিরেকশন থেকে এই পয়েন্টটাকে, মানে এটা তো অ্যাকচুয়ালি জেড এর অ্যাবাউটে হচ্ছে, মানে যে ডেরিভেটিভটা আমরা করতে চাইছি সেটা দ্যাট ইজ অ্যাবাউট জেড, মানে একটা সার্টেন পয়েন্ট জেড, যেটা যেখান থেকে আমি ডেল্টা জেড অ্যামাউন্ট ভেরিয়েশন করে এফ জেড এর ভেরিয়েশনটা দেখছি, তারপর এটাকে টেন্স টু 0 করছি। এখন জেড যেহেতু 2 ডাইমেনশনাল, তাহলে ডেল্টা জেডকে যে আমি টেন্স টু 0 করবো, এটা আমি বিভিন্ন ডিরেকশন থেকে করতে পারবো, বিভিন্ন ডিরেকশন থেকে। এখন ইনফাইনাইট নাম্বার অফ লিমিটস, প্রত্যেকটা লিমিট তো আমি চেক করে দেখবো না সবাই সবার সঙ্গে ইকুয়াল কিনা, তাই আমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো ডিরেকশন নিচ্ছি, যাতে করে সেই দুটো একে অন্যের সঙ্গে ইকুয়াল হলে বাকি সমস্ত ডিরেকশনের যে লিমিটগুলো সেটাকে দুটো পার্টে, দুটো কম্পোনেন্টে ব্রেক করে সবসময়, মানে এক্স আর, মানে এই যে দুটো পাথ আমরা নেব এখন, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ডেল্টা ওয়াই টেন্স টু 0, অর্থাৎ এই গ্রাফের মধ্যে x equal to constant means a vertical line, অর্থাৎ vertical direction-এ tends to 0, আরেকটা নেব y equal to constant delta x tends to 0, অর্থাৎ y equal to constant means a horizontal line। তাহলে বেসিক্যালি আমি একটা এই ডিরেকশনের লিমিট নেব আর একটা এই ডিরেকশনের লিমিট নেব, এবং এই লিমিট আর এই লিমিট এই দুটো যদি ইকুয়াল হয় তাহলেই আমি বলতে পারবো যে বাকি সমস্ত ডিরেকশনের লিমিটগুলোই সবাই সবার সাথে ইকুয়াল, কেননা যে কোনো ডিরেকশনের লিমিটকেই কম্পোনেন্ট ওয়াইজ স্প্লিট করে, মানে একটা অ্যাঙ্গেল ঢুকিয়ে এটা এবং এটার সাম হিসাবে লেখা যায়। তাহলে জাস্ট এইটুকুই সাফিসিয়েন্ট, মানে ফর এফ জেড টু বি differentiable
the necessary condition is এই লিমিটটা should be equal for মানে the above limit should be equal for x equal to constant delta y tends to 0 and y equal to constant delta x tends to 0 ঠিক আছে x equal to constant delta y tends to 0 এটার মানে হচ্ছে delta x equal to 0 delta y tends to 0 আর এইটার মানে হচ্ছে delta y equal to 0 এবং delta x tends to 0 এই সরি আচ্ছা তাহলে এবার এখানে যে লিমিটটা আছে তার মধ্যে এগুলো বসিয়ে দিতে হবে সো কেস 1 প্রথমে এটাকে নি delta y equal to 0 delta x tends to 0 সেক্ষেত্রে লিমিট delta y equal to লিমিটের জায়গায় শুধু একটাই লিমিট হবে এখন লিমিট delta x tends to 0 আচ্ছা তাহলে এখানে যেটা পেয়েছি এখানে কি করতে হবে ডেল্টা y এর জায়গায় পুরো 0 হয়ে যাবে ডেল্টা y এর জায়গায় যদি 0 হয় তার মানে হচ্ছে এইটা 0 হবে এইটা 0 হবে আর এই তলাটা 0 হবে অর্থাৎ ux প্লাস ডেল্টা x y প্লাস ivx প্লাস ডেল্টা x y মাইনাস t এটা যেমন আছে তেমন নিচে হবে শুধু ডেল্টা x ঠিক আছে এইটা পেলাম এবার এটাকে রিরাইট করব u x plus delta x y minus ux y by delta x এটা একটা পার্ট প্লাস লিমিট delta x tends to 0 আইটাকে আলাদা করি v x plus delta x y minus vxy divided by delta x এইবার যদি এটা ভালো করে দেখিস ux plus delta x y minus uxy by delta x limit delta x tends to 0 এই জিনিসটা অ্যাকচুয়ালি কিসের ডেফিনেশন ডেফিনেশন ওয়াইজ দিস ইজ del u del x ঠিক কিনা শুধু x এর ভেরিয়েশনটা হয়েছে x plus delta x আর এটা হচ্ছে মাইনাস শুধুমাত্র x y টা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই delta x tends to 0 so del u del x রাইট প্লাস i এখানে কি হয়েছে v del v by del x del v del x এক্স্যাক্টলি এটা খুবই সহজ নিজেরা ট্রাই করলেও পারতিস এটা হচ্ছে এইটা এবার এই এক্স্যাক্টলি সেম জিনিস আমরা করব অন্য লিমিটটার ক্ষেত্রে কেস 2 তে হবে উল্টোটা অর্থাৎ ডেল্টা x 0 হবে
ডেল্টা ওয়াই টেন্স টু 0 হবে এবং সেক্ষেত্রে লিমিট হবে ডেল্টা ওয়াই টেন্স টু 0 তখন এখানে আর এখানে 0 হবে আর এইটা 0 হবে, অর্থাৎ ux y plus delta y x y plus delta y হ্যাঁ রাইট, প্লাস iv x y plus delta y minus ux y minus iv x y divided by I delta y. ওকে, আচ্ছা এইখানে যে নিচের এই আইটার জন্যই ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। এখন ধর মনে কর আমি ফার্স্ট পার্টটা যদি লিখতে চাই, মানে শুধু রিয়েল পার্টটা, মানে রিয়েল আর ইমাজিনারি আমি যদি আলাদা করতে চাই, তো শুধু রিয়েল পার্টটা আমি যখন লিখবো তখন আমার এখানে একটা এই আইটার উপরে উঠে মাইনাস আই হচ্ছে, আর বাকিটা তো কি হচ্ছে ইউ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই ডেল্টা ওয়াই। আর যখন ইমাজিনারি পার্ট লিখবো তখন আইটা তো নিচের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, তো তখন এটা হবে লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0 ভি এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি এক্স ওয়াই ডেল্টা ওয়াই। মানে হচ্ছে আগেরটার সঙ্গে জাস্ট উল্টো হয়ে গেল, আগের বারে এটার সঙ্গে আই ছিল আর এইবার প্রথমটার সঙ্গে আই হয়ে গেল। সো মাইনাস আই ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল ওয়াই। এবার বক্তব্যকে এই দুটো লিমিট সেম হতে হবে। সো del u del x plus I del u del y is equal to minus I del u del y plus, oh sorry এটা x হবে, প্লাস del v del y। উভয় পক্ষ ইকুয়াল হতে গেলে কি করতে হবে, রিয়েল রিয়েল ইকুয়াল হতে হবে, ইমাজিনারি ইমাজিনারি ইকুয়াল হতে হবে। এটা v হবে, হ্যাঁ ইমাজিনারি ইমাজিনারি ইকুয়াল হতে হবে। দেয়ারফর conditions necessary conditions for differentiability কন্ডিশনটা কি, del u del x equal to del v del y আর del v del x equal to minus del u del y। 1 নম্বর 2 নম্বর, এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে এদের নাম কচি-রাইম্যান কন্ডিশনস। তো বক্তব্য হচ্ছে যে যদি if f set is differentiable যদি fz ডেরিভেটিভ নেওয়া পসিবল হয় তাহলে অবশ্যই এই ব্যাপারটা হবে, অর্থাৎ অবভিয়াসলি তাহলে del u del x equal to del v del y আর del v del x equal to
হ্যাঁ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এই জিনিসটা হবে। মানে যদি এটা হয় তাহলে এটা অবশ্যই হবে। এই জন্যই এই কন্ডিশনটাকে নেসেসারি কন্ডিশন। এবার প্রশ্ন হচ্ছে, আর দে সাফিসিয়েন্ট? আর দে সাফিসিয়েন্ট কন্ডিশনস? অর্থাৎ এই কচি-রাইম্যান কন্ডিশন, সিআর বলে সংক্ষেপে, কচি-রাইম্যান কন্ডিশন হোল্ড করলেই কি তার মানে কি এটা যে এফ জেড ডিফারেন্সিয়েবল হবেই? উত্তর হচ্ছে না। এটার সঙ্গে আরো কিছু জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? সেটা হচ্ছে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো শুড বি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা, দিস ইজ নেসেসারি কন্ডিশন বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। এমন হতেই পারে যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই আর ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এইটা হলো, কিন্তু এরা কন্টিনিউয়াস নয়। মানে এরকম তো হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। ডিসকন্টিনিউয়াস ফাংশন তো কত রকমই হয়, যেমন ফর এক্সাম্পল এটা, এই ফাংশনটাই তো একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, কিন্তু এটা হতেই পারে যে কোনো একটা পার্টিকুলার এফ জেড এর ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার এফ জেড এর ক্ষেত্রে ডেল ইউ ডেল এক্সটা হয়তো এরকম দেখতে, ডেল ইউ ডেল এক্সটা হয়তো এরকম দেখতে, এবং ডেল ভি ডেল ওয়াইটাও হয়তো এইরকমই দেখতে। অর্থাৎ ডেল ইউ ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই একই, বাট দে আর ডিসকন্টিনিউয়াস। তো যদি এফ জেড কে ডিফারেন্সিয়েবল হতে হয় তাহলে কচি-রাইম্যান কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এবং এদেরকে কন্টিনিউয়াসও হতে হবে। কারণ কচি-রাইম্যান স্যাটিসফাই করলেও কিন্তু এটা যদি কন্টিনিউয়াসই না হয় তাহলে তো এটার কোনো অস্তিত্বই থাকবে না। কারণ এফ জেড ইজ ইকুয়াল টু আফটার অল এইটা, এফ জেড ইকুয়াল টু আফটার অল হয় ডেল ভি ডেল ওয়াই মাইনাস আই ডেল ইউ ডেল ওয়াই অথবা ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স। সুতরাং এদেরকে তো কন্টিনিউয়াস হতেই হবে যদি এফ জেড কে ডিফারেন্সিয়েবল হতে হয় তাহলে। তাহলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। আর কিন্তু উল্টোটা কিন্তু ট্রু, মানে যদি এফ জেড ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবধারিতভাবেই এটা আর এটা হোল্ড করবে। তাহলে এটা নেসেসারি কন্ডিশন, কেননা এফ জেড ডিফারেন্সিয়েবল মানেই কচি-রাইম্যান হোল্ড করে। কিন্তু এটা সাফিসিয়েন্ট কন্ডিশন নয়, কেননা এইটা হোল্ড করা মানেই এফ জেড ডিফারেন্সিয়েবল নয়। এফ জেড ডিফারেন্সিয়েবল হবে যদি কচি-রাইম্যান হোল্ড করে এবং এরা কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, ইফ এফ জেড ইজ ডিফারেন্সিয়েবল, এটা খুব ইম্পর্টেন্ট। if fz is differentiable in any particular region actually, তাহলে fz কে বলা হয়, it is called analytic function। তাহলে কচি-রাইম্যান কন্ডিশন হচ্ছে বেসিক্যালি কন্ডিশন ফর অ্যানালিটিসিটি অফ দ্য ফাংশন, analyticity of the function। ওকে, এবার তোদের এইটা মনে হতে পারে যে মানে আপনি তো বলেছিলেন যে কমপ্লেক্স অ্যানালিসিসের কোনো কিছুই রিয়েল অ্যানালিসিসের মতন এতটা সিম্পল নয় বা এতটা নয়, মানে প্রত্যেকটা জিনিসের থেকেই আবার অনেক অনেক গল্প আছে প্রত্যেকটা জিনিসের পেছনে। তো এইটারও কিন্তু একটা ব্যাপার আছে যেটা মানে আমরা এফ এক্স রিয়েল ফাংশন সেটারও ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন স্টাডি করি,
আবার এই যে এফ জেড, সেটারও ডিফারেন্সিয়েবিলিটির কন্ডিশন স্টাডি করলাম। তো কিন্তু এফ জেড এই ফাংশনটা, এটা যদি অ্যানালিটিক হয়, তাহলে এখান থেকে ডাইরেক্টলি আবার আর একটা প্রচন্ড ইম্পর্টেন্ট রেজাল্ট ফলো করে, যেটা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কখনোই ঘটে না। কেন ঘটে না? সিম্পলি একটাই কারণে, বিকজ ইট ইজ ওয়ান ডাইমেনশনাল। এখানে ফলো করে কেননা ইট ইজ টু ডাইমেনশনাল। কিরকম ব্যাপারটা? ইফ এফ জেড ইজ অ্যানালিটিক, তার মানেই কি? এফ জেড অ্যানালিটিক হওয়ার অর্থই হচ্ছে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, এবং যেই মুহূর্তে এফ জেড হয়ে গেল অ্যানালিটিক, সঙ্গে সঙ্গে এরকম একটা অদ্ভুত টাইপের রিলেশন আমরা পেলাম। এইবার আমি যদি তোকে বলি যে ফাইন্ড আউট দিস ইন্টিগ্রাল এফ জেড ডিজেড অ্যালং এনি কন্টুর সি। ও কন্টুরের ডেফিনেশন, আচ্ছা কন্টুরটা, আচ্ছা ঠিক আছে, আপাতত ক্লোজড কার্ভ হিসাবেই ধর, মানে একটা সিম্পল ক্লোজড কার্ভ সি। নাও ফাইন্ড আউট দিস লাইন ইন্টিগ্রাল যদি ইফ এফ জেড ইজ analytic at all points inside and on the contour C. fz যদি কন্টুর C এর উপরের প্রত্যেকটা পয়েন্টে এবং ভেতরের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক হয়, তাহলে এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত? আমরা সিম্পলি করার চেষ্টা করি। প্রথমে আমরা ব্যাপারটাকে এক্স ওয়াই এর ফর্মে লিখি, তাহলে লাইন ইন্টিগ্রালের ব্যাপারটা থাকবে না, এক্স আর ওয়াই এর উপর ইন্টিগ্রেশন, ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, এটা গেল এফ জেডটা। এবার ডিজেডটা কি? ডিএক্স প্লাস আই ডিওয়াই। দেয়ারফোর আমরা পাচ্ছি চারটে টার্ম, ইউ ডিএক্স প্লাস আই ইউ ডিওয়াই প্লাস আই ভিডিএক্স মাইনাস ভিডিওয়াই। রিয়েল আর ইমাজিনারি এই দুটো পার্টকে যদি আলাদা করে লিখি, তাহলে ইউ ডিএক্স মাইনাস ভিডিওয়াই প্লাস I u dy minus vdx। আচ্ছা, এইবার এখানে আমরা ইউজ করব গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেমের স্টেটমেন্টটা কি কারোর মনে আছে? এনিবডি? ম্যাম দেখতে হবে একবার। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখলে মনে পড়বে। গ্রিনস থিওরেম কি বলছে? কোনো একটা প্লেনে একটা লাইন ইন্টিগ্রাল আছে, pdx প্লাস কিউ ডিওয়াই। ওকে, এইটাকে ইট ক্যান বি কনভার্টেড ইন্টু আ সারফেস ইন্টিগ্রাল কোথাকার জন্য? ফর দ্য এরিয়া এনক্লোজড বাই সি। ঠিক আছে, এটা যদি কার্ভটা হয়, তাহলে এটার ভেতরকার ব্যাপারটা এটা হচ্ছে আর। আচ্ছা এখানে, হ্যাঁ, এবার এটা দিস ইজ ইকুয়াল টু pdx প্লাস কিউ ডিওয়াই হলে দিস ইজ ইকুয়াল টু ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, জাস্ট উল্টে যাবে আর সাইনটা এরকম।
এখন এটা অবশ্য আমার এখানেও আগে করে নিলেই ভালো হতো, ঠিক আছে এখনো করা যেতে পারে। তাহলে pdx প্লাস কিউ ডিওয়াই ইজ ইকুয়াল টু ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই। তাহলে প্রথমে এইটার উপর এটাকে অ্যাপ্লাই করি। তাহলে এটা এখনো লাইন ইন্টিগ্রালই আছে, কিন্তু এবার এটা সারফেস ইন্টিগ্রালে কনভার্ট হবে। udx মাইনাস vdy, তাহলে vdy, সো মাইনাস ডেল ভি ডেল এক্স হবে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই হবে, dx dy হবে এইটা। আচ্ছা, এরপর এখানে i, এটা এখন সারফেস ইন্টিগ্রাল হলো। এখানে কি হবে, এখানে এটা হবে এখানেও মাইনাস আছে, সো মাইনাস ডেল ভি ডেল ওয়াই, ও আচ্ছা না এটা তো vdx, সরি, এখানে udyটা পড়ে আছে, তাহলে এটা হবে ডেল ইউ ডেল এক্স, আর এখানে মাইনাস ভি ডিএক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, ডেল ভি ডেল ওয়াই হবে। ঠিক আছে, গ্রিনস থিওরেম ইউজ করলাম। গ্রিনস থিওরেম হচ্ছে পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই এই ফরম্যাটে হলে সেটা কি হয়, ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই হয়। অর্থাৎ পি ডিএক্স এর সঙ্গে যে আছে তার সাইনটা চেঞ্জ হয়, যেমন এখানে ডিএক্স এর সঙ্গে ইউ ছিল তাই সাইনটা উল্টে গেল, ডিএক্স এর সঙ্গে মাইনাস ভি ছিল তাই সাইনটা উল্টে গেল। আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল ইন্টারচেঞ্জ হয়, যেমন এখানে মাইনাস ভি আছে তার সঙ্গে এক্স হলো, আর ইউর সঙ্গে এটা ওয়াই হয়ে গেল। এখানেও যেমন ইউর সঙ্গে এক্স হলো আর মাইনাস ভি তার সঙ্গে ওয়াই হলো। ক্লিয়ার? আচ্ছা, এইবার যেহেতু এটা অ্যানালিটিক, এখানে কতটুকু জায়গায় অ্যানালিটিক, জাস্ট দ্য ক্লোজড কার্ভ, কার্ভের উপরে এবং কার্ভের ভেতরে অ্যানালিটিক, অর্থাৎ এটা কি ডিফারেন্সিয়েবল, ডেরিভেটিভ করা যায়। যেহেতু ডেরিভেটিভ করা যায় সুতরাং এখানে কচি ডায়মন্ড হোল্ড করবে, কচি ডায়মন্ড হোল্ড করবে, অর্থাৎ ux ইকুয়াল টু vy হবে এবং uy ইকুয়াল টু মাইনাস vx হবে, কচি ডায়মন্ড কন্ডিশন। তাই যদি হয় তাহলে uy ইকুয়াল টু মাইনাস vx, তার মানে এটা এটা কেটে যাবে, ux ইকুয়াল টু vy, ও এক মিনিট, ux ইকুয়াল টু vy, আচ্ছা দাঁড়া এখানে একটা সাইনের প্রবলেম হচ্ছে, udx মাইনাস vdy, ও এটা তো প্লাস, তাই ভাবছি। তাহলে pdx এর সাইনটা উল্টাবে, অর্থাৎ এরকম হবে। হ্যাঁ, তাহলে এটাও কেটে গেল, জিরো হয়ে গেল, অর্থাৎ নেট রেজাল্ট ইজ জিরো। এই জিনিসটা রিয়েল অ্যানালিসিসে কোনোদিন এটার কোনো প্রকারের অ্যানালগ নেই, যে একটা রিজিয়নে মনে কর কার্ভটা আমি ছেড়েই দিলাম, একটা সিম্পল একটা রিজিয়ন আছে যেখানে একটা ফাংশন সব জায়গায় ডেরিভেটিভ করা যায়, জাস্ট এটাই, আর কিছু কিন্তু না, সব জায়গায় আমি এই ফাংশনটা ডেরিভেটিভ নিতে পারি। তার ফলশ্রুতিটা কি হলো, এখানে যে কোনো লাইন বরাবর লাইন ইন্টিগ্রেশন নিলে সবসময় লাইন ইন্টিগ্রালটা জিরো হবে। এইটা কিন্তু রিয়েল ভেরিয়েবলের ক্ষেত্রে এটার কোনো ডাইরেক্ট অ্যানালগ কিন্তু নেই। ঠিক আছে, পরিষ্কার? তো দিস ইজ দ্য ইউনিকনেস। এবার দেখবি এই লেজটাকে ধরেই আরো অনেক কিছু বেরোবে, মানে শুধুমাত্র একটা অ্যানালিটিক হলে একটা জিনিস, সেখান থেকে কচি ডায়মন্ড, সেখান থেকে একটা লাইন ইন্টিগ্রাল জিরো হয়ে গেল, এই লাইন ইন্টিগ্রাল যে জিরো হলো
কেন 0 হলো? কেননা ভেতরের সমস্ত পয়েন্টে এটা অ্যানালিটিক ছিল। যদি এমন হয় যে ভেতরের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এটা অ্যানালিটিক নয়, যদি এরকম কোনো একটা রিজিয়ন থাকতো, যদি ফাংশনটা এরম হয় fz equal to 1 by z minus I, so what does that mean? তার মানে হচ্ছে z equal to I এই পয়েন্টটাতে fz blow up করে, so fz is not analytic at this particular point. তখন কি হবে ব্যাপারটা? সব পয়েন্টে অ্যানালিটিক হলে এটা 0 হবে, কিন্তু যদি ভেতরে একটা ছোট্ট পয়েন্ট থেকে যায় যেখানে এটা অ্যানালিটিক নয়, তখন কি হবে? এইরকম করতে করতে আমি যখন ব্যাপার আইডিয়াটাকে এক্সটেন্ড করতে থাকবো, তখন দেখতে পারবি যে একটা শুধুমাত্র একটা অ্যানালিটিক হলে কচি-রাইম্যান থেকে শুরু করে পুরো একটা মানে লাইন ইন্টিগ্রাল সারফেস না, 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানে কমপ্লেক্স অ্যানালিসিস একটা বিশাল বড় দরজা খুলে দেবে। ঠিক আছে, যাক আমরা স্টেপ বাই স্টেপ এগোবো আপাতত। তো এই যে জিনিসটা করলাম, এই জিনিসটাকে বলা হয় কচিস থিওরেম। ওকে, দিস থিং যে যদি সব পয়েন্ট অ্যানালিটিক হয় তাহলে লাইন ইন্টিগ্রালটা 0 হবে, দিস থিং ইজ কল্ড কচিস থিওরেম। আচ্ছা, বারবার আমরা কন্টুর ব্যাপারটা ইউজ করছি, তো এর পরের স্টেপে যাওয়ার আগে মানে ওই যে ভেতরে যদি এই হয় ওই হয় সিঙ্গুলারিটি থাকে, সেইটাতে যাওয়ার আগে আমাদের তাহলে একটু কন্টুর সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ কন্টুর, হোয়াট ইজ কার্ভ ইত্যাদি। তো প্রথমে জানতে হবে রিজিয়নস। Two types of regions can be defined in connection with complex analysis: simply connected and multiply connected. ঠিক আছে, আচ্ছা কোনটাকে বলে সিম্পলি কানেক্টেড আর কোনটাকে বলে মাল্টিপ্লি কানেক্টেড? একটা আমি কাগজ নিলাম, পিস অফ পেপার, সেটার মাঝখানে আমি একটা ছ্যাদা করে দিলাম। ঠিক আছে, এই যে রিজিয়নটা তৈরি হলো, দিস রিজিয়ন ইজ মাল্টিপ্লি কানেক্টেড। কেন মাল্টিপ্লি কানেক্টেড? বিকজ এই রিজিয়নে আমি যদি একটা সিম্পল ক্লোজড কার্ভ নিই, সিম্পল ক্লোজড কার্ভ, তাহলে সিম্পল ক্লোজড কার্ভের মধ্যে যতটা এরিয়া আছে, এই এরিয়াটা পুরোটা এই রিজিয়নের মধ্যে নেই। মানে বুঝতে পারলাম ব্যাপারটা? সিম্পলি কানেক্টেড আর মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন, যদি এটা জাস্ট এরকম একটা রিজিয়ন হতো, একটা কাগজ, সিম্পল একটা কাগজ, তাহলে এটাকে সিম্পলি কানেক্টেড রিজিয়ন বলতাম। কেন বলতাম? কেননা এই রিজিয়নের মধ্যে আমি যেভাবেই একটা সিম্পল কার্ভ নিই না কেন, আচ্ছা কার্ভটা কিন্তু সিম্পল কার্ভ হতে হবে। সিম্পল কার্ভ মানে কি? এরকম কার্ভ হবে না। দিস ইজ নট আ সিম্পল কার্ভ, দিস ইজ এ কমপ্লিকেটেড কার্ভ। সিম্পল কার্ভ মানে সিম্পল কার্ভ, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা একটু পরে আসবো। কিন্তু সিম্পল মিনস সিম্পল, কমপ্লিকেটেড মানে কি? জড়ানো পেঁচানো নট যুক্ত। সিম্পল মানে জাস্ট একটা সার্কেল, সার্কেল নয়, আরবিট্রারি শেপ হতে পারে কিন্তু নটস থাকবে না। ঠিক আছে, তা একটা সিম্পল ক্লোজড কার্ভ
সিম্পলি কানেক্টেড রিজিয়ন তাকেই বলে যেখানে রিজিয়নের মধ্যে যে কোনো একটা সিম্পল ক্লোজড কার্ভ নিলে সেই ক্লোজড কার্ভের মধ্যে যতটা রিজিয়ন থাকে সেটা পুরোটাই এই রিজিয়নের অন্তর্গত। মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন তাকেই বলে যেখানে একটা কোনো সিম্পল ক্লোজড কার্ভ নিলে তার মধ্যে এরকম কোনো রিজিয়নও থাকতে পারে যেটা অরিজিনাল রিজিয়নের অন্তর্গত নয়। সোজা কথা হলো এই যে আমার কাছে যদি suppose I have a function fz which is equal to 1 by z minus 2, হ্যাঁ, তাহলে for this function তাহলে z equal to 2 হচ্ছে একটা সিঙ্গুলারিটি এবং obviously fz is not analytic at z equal to 2 হলো। আচ্ছা, এইবার আমি যখন কচির ফর্মুলাটা দেখব এইবার, তাহলে কচির কি বক্তব্য, কোনো একটা রিজিয়নে যদি সব জায়গায় fz-টা অ্যানালিটিক হয় তাহলে এই রিজিয়নে যে কোনো একটা সিম্পল ক্লোজড কার্ভ c নিলাম, তার উপর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে রেজাল্ট 0 আসবে। এটা হচ্ছে কচির বক্তব্য, কচির ফর্মুলা। নাও এই ফাংশনটার ক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে z equal to 2 একটা পয়েন্ট যেখানে fz-টা অ্যানালিটিক নয়, কিন্তু এইটা বাদ দিয়ে বাকি সব পয়েন্টে অ্যানালিটিক। ধরা যাক দিস ইজ মানে সেই প্যাথোলজিক্যাল পয়েন্ট আর কি, এটা z equal to 2, suppose this is that point z equal to 2, তাহলে তখন আমি কি করতে পারি, কচির ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে কচির ফর্মুলা আমি কখন অ্যাপ্লাই করতে পারি, যখন সব পয়েন্টেই ও অ্যানালিটিক হয়। কিন্তু এখানে তো আমি z equal to 2 একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যেটা মোটেই সুবিধাজনক নয়। তখন আমি কি করতে পারি, তখন আমি রিজিয়নটাকে নতুন ভাবে ডিফাইন করতে পারি। কিভাবে, আমি এটাকে একটা সার্কেল দিয়ে বাদ দিয়ে দিতে পারি, দিয়ে আমি বলতে পারি যে এই যে রিজিয়নটা আছে, কি রিজিয়ন না, অরিজিনাল রিজিয়ন থেকে আমি সিঙ্গুলারিটির পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে ড্যাশওয়ালা যে রিজিয়নটা আমি পেলাম, এখানে আমি সিঙ্গুলারিটিটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এই রিজিয়নে কিন্তু fz is analytic everywhere। ক্লিয়ার, কারণ আমি একটাই সিঙ্গুলারিটি ছিল ওটাকে তো বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি সব জায়গাতেই fz analytic everywhere। তাহলে এখন এই যে নতুন রিজিয়নটা পাওয়া গেল, এইখানে কিন্তু এটা হোল্ড করবে, মানে এই নতুন রিজিয়নের ক্ষেত্রে কিন্তু যত c আমি নেব fz dz 0 হবে। কিন্তু নাও this region becomes a multiply connected region। why? কেননা মাঝখানেটা ছেঁদা হয়ে গেছে, ছেঁদাযুক্ত রিজিয়নই হচ্ছে মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। অরিজিনাল রিজিয়নটা কিন্তু সিম্পলি কানেক্টেড ছিল, কিন্তু কি সমস্যা ছিল, দ্য অরিজিনাল রিজিয়ন মানে পুরো গোটা বক্সটা, দ্য টোটাল বক্স, দ্য টোটাল রেক্টেঙ্গল, ইট ওয়াজ সিম্পলি কানেক্টেড, মাঝখানে কোনো ছেঁদা নেই, কিন্তু সেখানে আমি it was not possible to use Cauchy's formula। তা যাতে আমি Cauchy's formula ইউজ করতে পারি সেই কারণে আমি একটা ছেদা করে দিলাম, ছেদা করার ফলে মাল্টিপ্লি কানেক্টেড হয়ে গেল এটা, কিন্তু হ্যাঁ এটা অ্যানালিটিক হয়ে গেল এবং Cauchy's formula now can be used in this region। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ছেদা যুক্ত হয়ে গেল মাল্টিপ্লি কানেক্টেড, সেখানে আমি Cauchy's formula ইউজ করছি, তাহলে এই যে আমি সিম্পলি কানেক্টেড একটা রিজিয়নকে মাল্টিপ্লি কানেক্টেডে কনভার্ট করলাম,
তাহলে এটার কনসিকুয়েন্সেস কি হবে, মানে এটার ফলে কি পরিবর্তন হবে, আমি আবার নতুন কিছু ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ বা নতুন কিছু ম্যাথমেটিক্যাল বেনিফিট পাবো কি না, সেইটা আমাকে তাহলে এইবার দেখতে হবে। এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব যে এই ছেদাযুক্ত রিজিয়ন পাওয়ার ফলে এই ছেদাটার কি কন্ট্রিবিউশন থাকবে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দিস হোল, হোয়াট ইজ দ্য contribution of this whole। ঠিক আছে, এইটা পরের দিন পড়বো। আর এখন আমি ওইটা একটুখানি মিস করে গেছি, যেটা সেটা হচ্ছে গিয়ে সিম্পল কার্ভ, সিম্পল মানে কার্ভের ডেফিনেশনটা আমি একটু বলে দিই, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, যতটা বললাম ততটার মধ্যে কোথাও কিছু অসুবিধা নেই আশা করি, সবই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাহ বাহ, গুড। দাঁড়া 1 সেকেন্ড। পেয়েছি। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, ম্যাথমেটিক্স দিয়ে তো সবকিছুর একটা ইয়ে থাকতে হবে, স্ট্রাকচার থাকতে হবে। কার্ভস, সাপোজ phi t and psi t are real functions of real variable t as they are continuous in একটা interval t1 থেকে t2 এর মধ্যে। Then the parametric equations z equal to x plus iy equal to phi t plus I psi t, তার মানে t একটা প্যারামিটার, z is a function of t, this defines a continuous curve, arc ও বলা যায়, in the z plane joining the points বা between the points কাকে কাকে, phi t1, এই phi নয়, ভুল বলছি, z at t1 and z at t2। ঠিক আছে, মানে দুটো এন্ড পয়েন্ট, মানে এটা তো একটা প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করলাম। তো প্যারামিটারটা t1 থেকে t2 এর মধ্যেই আছে, তাহলে এন্ড পয়েন্ট কি হবে, z1 একদিকের এন্ড পয়েন্ট হবে আর z2 অন্যদিকে এন্ড পয়েন্ট হবে, আর মাঝখানটা এরকম এরকম যেমন খুশি হতে পারে। ঠিক আছে, that this is the definition of a continuous curve। কিরকম ব্যাপারটা, x আর y এটা হচ্ছে দুটো কন্টিনিউয়াস ফাংশন, মোদ্দা কথাটা এটাই, মূল কথাটা হচ্ছে যে x আর y এটা দুটো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এই জিনিসটা this defines a continuous curve। এইবার now if t1 is not equal to t2 but z t1 is equal to z t2, then the endpoints coincide and
the curve is closed. ক্লোজড কার্ভ কাকে বলবো? যখন এন্ড পয়েন্ট গুলো, অর্থাৎ এটা আমার z at t1, এটা আমার z at t2, এন্ড পয়েন্ট গুলো যখন সেম হবে, অর্থাৎ এদেরকে যদি ধরে জুড়ে দিতে পারতাম, এখন তো পারছি না, সামনে থাকলে জুড়ে দেখাতাম, মানে এটা কিন্তু এরকম ভাবে দেখানোটা ভুল, মানে আমি বলতে চাইছি যে এটা যদি একই হয় আর কি, এটা যদি একই হয় তাহলে এটা ক্লোজড কার্ভ হয়ে যাবে। এখানে এই জিনিসটা একটু এটা একটুখানি জানি না কততে গন্ডগোলের বলে মনে হচ্ছে কিনা, যে t1 নট ইকুয়াল টু t2 কিন্তু zt1 ইজ ইকুয়াল টু z22, t1 নট ইকুয়াল টু t2 তো হতেই হবে, না হলে তো কার্ভটা সৃষ্টিই হবে না, মানে z মানে জেডটা তো টি এর ফাংশন, আর টিটা t1 থেকে t2 পর্যন্ত ভ্যারি করে, t1 আর t2 সেম হয়ে গেলে তো টিটাই চেঞ্জ হবে না, তাহলে কার্ভটা সৃষ্টিই হবে না, t1 আর t2 আলাদা হবে, কিন্তু zt1 মানে z এর ভ্যালুটা at t1 and t2 সেটা সেম হবে, সেটা হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই, ভেরিয়েবলের ভ্যালুটা আলাদা কিন্তু z এর ভ্যালুটা একই, তার জন্য সেটা তো হতেই পারে। তো তখন সেটাকে বলা হবে ক্লোজড কার্ভ, এবং এটাকে সিম্পল ক্লোজড কার্ভ কখন বলবো? আ ক্লোজড কার্ভ that does not intersect itself anywhere is called a simple closed curve. ঠিক আছে, যেটা আগে বললাম, গিট না পড়লেই হবে, এরকম টাইপের, দিস ইজ নট আ সিম্পল কার্ভ, কেননা কি এই কার্ভটা এটাকে ইন্টারসেক্ট করছে, নিজেই নিজেকে ইন্টারসেক্ট করছে, তো ইন্টারসেক্ট করলে হবে না, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কিছু মানে এর সঙ্গে রেলিভেন্ট আরো কিছু ডিফাইন করা যায়। সাপোজ ইফ phi t and psi t have continuous derivatives in the range t1 থেকে t2 এর মধ্যে, if they have continuous derivatives, then the curve is called a smooth curve. আর যদি সেটা না হয়, ইফ মানে বলতে চাইছি এটা একটা স্মুথ কার্ভ হবে, কিন্তু ব্যাপারটা যদি কন্টিনিউয়াস ডেরিভেটিভ না থাকে, যেমন ধর এরম 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 এরম, এরমও হতে পারে একটা কার্ভ, তাহলে এই পয়েন্টগুলোতে ডেরিভেটিভ গুলো ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তাহলে ইফ এ কার্ভ is composed of finite number of smooth arcs তাহলে it is called a piecewise smooth curve, মানে পিস ইয়ের সময়ও পড়েছিলি ডিরিচলেট কন্ডিশন, piecewise smooth curve or sectionally smooth. ওকে, or এটাকে অনেক সময় কন্টুরও বলা হয়।
তাহলে হোয়াট ইজ আ কন্টুর, এই যে কন্টুর কন্টুর বারবার বলছি, আমি লুজলি বলছিলাম। তো হোয়াট ইজ আ কন্টুর? কন্টুর ইজ আ পিস ওয়াইজ স্মুথ কার্ভ অর সেকশনালি স্মুথ কার্ভ, অর্থাৎ এই জিনিসটা, দিস ইজ আ কন্টুর। ঠিক আছে, এইবার পিস ওয়াইজ স্মুথ কার্ভ বা সেকশনালি স্মুথ কার্ভ কন্টুর, তবে আমরা যখন পরবর্তীকালে কমপ্লেক্স অ্যানালিসিসে যত কন্টুর নিয়ে কাজ করব, এটা সবাই কিন্তু সিম্পল কন্টুর হবে, মানে এরম টাইপের জিনিস নিয়ে কোনো ইন্টিগ্রেশন করা যায় না। আমরা যেগুলো করব সেগুলো সবই হবে কন্টুর, কিন্তু সিম্পল। ঠিক আছে, তবে নট নেসেসারি যে স্মুথ কার্ভ, মানে কন্টুর নিয়েও, মানে কন্টুর ইন্টিগ্রেশনও করা যায়, মানে এরপরে আমরা ফাইনাল স্টেজে কন্টুর ইন্টিগ্রেশনই করব কমপ্লেক্স অ্যানালিসিসে। মানে এমন নয় যে স্মুথ কার্ভ না হলে ইন্টিগ্রেশনটা করা যাবে না, কন্টুর হলেও ইন্টিগ্রেশন করা যাবে ইন কমপ্লেক্স অ্যানালিসিস। রিয়েল অ্যানালিসিসের কথাটা কিন্তু এখানে আসছে না, এখান থেকে পুরো আলাদা হয়ে যাবে, মানে শুরু থেকে একটু আলাদাই ছিল, তবু কিছু কিছু সিমিলারিটিস ছিল, এইবার এখান থেকে কিন্তু সব আলাদা হয়ে যাবে, কারণ এখন পুরো ব্যাপারটা 2 ডাইমেনশনালে আমরা খেলছি। এর আগে মানে একটু ইয়ে ছিল, 1D তে একরকম, 2D তে একরকম, কিন্তু এখন 2D তে থাকার ফলে এই যে ব্যাপারটা এখান থেকে আলাদা হয়ে গেল, যে অ্যানালিটিক হলেই এইটা 0 হচ্ছে, কচি থেকেই পুরো ব্যাপারটা আলাদা হয়ে গেল। এখন কমপ্লেক্সে যা হবে এটা কেবলমাত্র কমপ্লেক্সেই হয়, অন্য কোথাও এটার কোনো অ্যানালগ নেই। ঠিক আছে, আচ্ছা, আগের দিনের অঙ্কগুলো পাইনি তো, সেজন্য আজকে আমি আর দিচ্ছি না, তবে এই যেগুলো বললাম এগুলোরই বইতেই আছে অঙ্ক, কিছু কিছু নিজেরাই করতে পারিস, আগেগুলো পেলে পরে আমি আর কি পরেরটা দেব। ঠিক আছে, এই কচি-রাইমানেরই বেশ কিছু অঙ্ক হয়, তো ওটা আমি পরে দেব। ওকে, তাহলে আবার নেক্সট ক্লাস হচ্ছে টিউসডে, সামনের সপ্তাহে, আর শনিবারে এসএসসির ক্লাসটা হবে।